নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যে উপন্যাসটি পাঠ করতে চলেছি সেটি লিখেছেন শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য, আর উপন্যাসটির নাম হলো কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, এটা হলো মিতিন মাসিরই একটি উপন্যাস। মিতিন মাসির উপন্যাস শোনানোর জন্য আমাকে অপর্ণা দিদিভাই অনুরোধ করেছিলেন। তারই অনুরোধে আমি আজকে এই উপন্যাসটি পড়তে চলেছি। আসুন তাহলে সকলে মিলে আমরা এই রহস্য উপন্যাসটি শুনি এবং দেখি কিভাবে মিতিন এই সমস্যার সমাধান করে। ও হ্যাঁ, আর একটা কথা, যদি গল্প বা উপন্যাস ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে দেবেন এবং পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আজ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। চলুন এবার আজ তাহলে আমরা কুড়িয়ে পাওয়া পেনড্রাইভের প্রথম পর্ব শুনে নিই। শিবালিক পর্বতমালা ধরে ছুটছিল গাড়িখানা গাছগাছালিতে ছাওয়া সবুজ পাহাড়ের গা বেয়ে। চক্রাকারের রাস্তা কখনো চড়াই তো কখনো উতরাই। পথের কিনারে গভীর খাদ, এই যদি বায়ে তো এই ডাইনে। ভয়ঙ্কর ওইসব খাদের পানে তাকালে গা শিরশির করে, মাথা ঘুরে যায়। টুপুরের অবশ্য চক্কর টক্কর লাগে না, তাছাড়া আনন্দে সে এখন রীতিমতো ডগমগ। পুজোর ছুটিটা যে জমে উঠেছে এবার। জব্বর একখানা চমক দিল বটে পার্থমেশো, আগে কিচ্ছুটি জানায়নি। হঠাৎ সপ্তমীর সকালে ট্রেনের টিকিট নিয়ে হাজির। শুধু টুপুর নয়, টুপুরের মা বাবাকেও যেতে হবে। দশমীর সন্ধে দিল্লি কালকা মেলে যাত্রা শুরু। তারপর কটা দিন হিমাচল প্রদেশে চর্গি খেয়ে লক্ষ্মী পুজোর পরে ব্যাগ। টুপুরের তো পোয়া বারো। কলকাতার দুর্গাপুজোটাও মিস হলো না। আলটপকা একটা ভ্রমণও ছুটে গেল কপালে। তাও হেজিপিজি বেড়ানো নয়, কুলু, মানালি, রোটাং, টুপুরের স্বপ্নের দেশ। আজ কাক ভরে নেমেছে টুপুরেরা চণ্ডীগড়ে। সেখানেই ভাড়া করা হলো এই 7 আসনের গাড়ি এবং তৎক্ষণাৎ রওনা। ভাকরা নাঙ্গাল বাদ পেরিয়ে পাঞ্জাবের রোপারে ব্রেকফাস্ট, তারপর দুপুর মান্ডি পৌঁছে মধ্যাহ্নভোজ। এবার তাদের গন্তব্য কুলু। গাড়ির একদম পেছনের সিটে মিতিন আর বুমবুম। পথশ্রমে বুমবুম বেশ ক্লান্ত, মায়ের কোলে মাথা রেখে দিব্যি ঘুমোচ্ছে সে। মাঝের আসনে টুপুর, সহেলি আর অবনী। পার্থ বসেছে ড্রাইভারের পাশে, হাতে হিমাচল প্রদেশের একখানা প্রকাণ্ড ম্যাপ। তীক্ষ্ণ চোখে কাগজখানা দেখছে পার্থ, আর হঠাৎ চোখ তুলে তাকাচ্ছে ইতিউতি, যেন মানচিত্রের সঙ্গে মিলিয়ে নিচ্ছে পথঘাট। ম্যাপখানা মুড়ে পার্থ আচমকা চালকের পানে ঘাড় ঘোরালো। ভাই সাহব, अभी तक हम कितना किलोमीटर आया? চালকটি এক তরুণ শিখ, নাম টিঙ্কু সিংহ। তার স্বরে পাঞ্জাবি গান চালিয়েছে টিঙ্কু। গান না বাজালে পাহাড়ি রাস্তায় তার নাকি চোখ বুজে আসে। স্পিকারের আওয়াজ সামান্য কমিয়ে টিঙ্কু বলল, चंडीगढ़ से मांडी 200 किलोमीटर, उसके ऊपर 30-40 जोड़ लीजिए। তার মানে কুলু এখনো 25-30 কিলোমিটার, পৌঁছতে সন্ধে হয়ে যাবে। সহেলি খানিক ঝিমোচ্ছিলেন, ধর্মরিয়ে সোজা হয়ে বসলেন। এই সেরেছে, তার মানে অন্ধকারের মধ্যে পৌঁছবো একটা অচেনা অজানা জায়গায়। তো জঙ্গলে গিয়ে পড়েছ নাকি? এত বিখ্যাত একটা ট্যুরিস্ট প্লেস, হিমালয়ের একটা প্রধান গেটও বলা যায়। কিন্তু গিয়ে হোটেল খুঁজতে হবে যে, আমাদের তো কোনো বুকিং টুকিং নেই। ওটা কোনো সমস্যা নাকি? অবনী এবার ঢাউস বই থেকে মুখ তুলেছেন, নিশ্চিন্ত সুরে বললেন, তোমার গ্রেট সিস্টার আছে না টিমে, প্লাস এমন ওস্তাদ ভগ্নিপতি পার্থ,
বাবা, সব দায় বুঝি ওদের? তুমি খালি বসে বসে ঠ্যাং নাচাবে আর থান ইট গিলবে? অভিযোগটা 100% সত্যি। পরশু সন্ধ্যায় ট্রেনে চড়ার পর থেকে কুটোটি নাড়েনি অবনী। মালপত্র তোলা নামানো, রাতে শোয়ার বন্দোবস্ত, খাওয়ার জোগাড়, চণ্ডীগড়ে নেমে গাড়ির জন্য ছুটোছুটি, সমস্ত ঝক্কি মিতিন আর পার্থ পালা করে সামলেছে। এদিকে অবনী বই পড়েই চলেছে একটানা। সম্প্রতি সমুদ্র সম্পর্কে বেজায় আগ্রহ জেগেছে অবনীর, তাই তিনখানা ওশিয়ানোগ্রাফির বই নিয়ে চলেছেন পাহাড়ে। টুপুরের বাবার এহানো বিদঘুটে খেয়ালে টুপুরের মা তো বিরক্ত হতেই পারেন। অবনী অবশ্য গ্রাহ্যেই আনলেন না সহেলিকে। হাই মাইনাস পাওয়ারের চশমাটা ঠিক করতে করতে বললেন, আরে বাবা, ওরা অল্প বয়সী, ওসব কাজ তো ওদেরই মানায়। তার ওপর মিতিন হলো গিয়ে ডিটেকটিভ, সুপার স্মার্ট লেডি। পার্থও যথেষ্ট চালাক চতুর বিজনেসম্যান। আমার মতো আজীবন ছাত্র ঠেঙানো এক সাধারণ কলেজ মাস্টারের সঙ্গে ওদের তুলনা হয় নাকি? সহেলি রেগে টং। তর্জনী উঁচিয়ে বললেন, তোমার কায়দাবাজি রাখো, সাফ বলে দিচ্ছি, কুলুতে কিন্তু মিতিন পার্থ মোটেই গাড়ি থেকে নামবে না। তুমি একা গিয়ে একটা ভালো হোটেলের ব্যবস্থা করবে। রাতটা তো তাহলে গাড়িতেই কাটবে রে দিদি। মিতিন মুচকি হেসে ফোড়ন কাটল। তারপর ভোর হলে আমাদেরই বেরোতে হবে অবনীদাকে খুঁজতে। পার্থ হাহা করে হেসে উঠল। টুপুরও হাসছে মিটিমিটি। চোয়াল শক্ত রেখেও নিজেকে সামলাতে পারলেন না সহেলি। হেসে ফেলেছেন ফিকফিক করে। ব্যাস, অবনীকে আর পায় কে? ফের তিনি বইয়ের পাতায় মনোযোগী। অপাঙ্কে তাকে একবার দেখে নিয়ে পার্থ বলল, এবার জায়গা বুঝে কোথাও একটু দাঁড়ালে হয় না? টুপুর জিজ্ঞাসা করল, কেন? স্ন্যাক্স ব্রেক, 1 কাপ গরম চায়ের সঙ্গে সিঙ্গারা কিংবা চপ। তুমি এখন খেতে পারবে? দুপুরে না 10-11টা রুটি সাঁটালে? সর্বনাশ, তুই গুনছিলি নাকি? পার্থ হাহা হাসল। এমন চমৎকার পাহাড়ি জায়গা, নির্মল বাতাস, নো পলিউশন, যা খাচ্ছি তুরন্ত হজম। পেট ফের হাঁক মারছে রে। পেট ছাড়া আরও অঙ্গ আছে মশাই। মিতিন কুটুস করে হুল ফোটালো। চোখ দুটোকেও একটু ইউজ করো, সিনসিনারিগুলো দেখো। দেখার এখন আছেটা কি? মান্ডির পর থেকে যে শুরু হলো শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। 2 ঘন্টা ধরে পাহাড়ই গুনে যাচ্ছি, তাও যদি একখানা আইস পিক চোখে পড়তো। সঙ্গে সঙ্গে যে বিপাশা নদীটা চলছে সেটা নজরে পড়ছে না? বিপাশা তো এখন সারাক্ষণ পাশে পাশে থাকবে ম্যাডাম, কুলু মানালি ছাড়িয়ে সেই রোটাং পাস পর্যন্ত। কতবার যে ওর সঙ্গে মোলাকাত হবে। বেশ তো, কিন্তু খানিক আগে যে লেকটা পড়লো সেটাও তো তোমার মনে ধরল না। উহল নদীর প্যান্ডো ড্যাম। পার্থর উদাসী জবাব। মন্দ নয়, তবে কুলু হলো গিয়ে ভ্যালি অফ গডস। দেবদেবীর উপত্যকায় আমি আরও সুন্দর কিছু এক্সপেক্ট করি। মিলবে মিলবে, মিতিন আশ্বাস দিল। পৌঁছে দেখো। কথোপকথনের মাঝেই সূর্য ঢাকা পড়েছে এক পাহাড়ের আড়ালে। মাথার ওপর ঝকঝক করছে আকাশ, তবু আলো যেন মরে এলো সহসা। দ্রুত ছায়া ঘনাচ্ছে। পাহাড়ের গায়ে দূরে দূরে দেখা যায় ছোট ছোট গ্রাম। আলো ছায়া মাখা চাষের ক্ষেতগুলো যে এখন কি অপরূপ। টুপুর একদৃষ্টে বাইরেটা দেখছিল, অস্ফুটে বলে উঠল, বিউটিফুল, ঠিক যেন পটে একা ছবি। পার্থ ফের ম্যাপে ডুবেছে। জিজ্ঞেস করল, কি রে? একবার চোখটা ঘোরাও না, দৃশ্যগুলো মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে। ন্যাচারাল বিউটি তো আছেই রে, নইলে এখানকার মানুষেরা এমনি এমনি জন্ম আর্টিস্ট হয়। পার্থ বিজ্ঞস্বরে বলল, জানিস নিশ্চয়ই কুলু উপত্যকায় পেন্টিংয়ের একটা নিজস্ব ধারা আছে। লোকাল শিল্পীরা এক একজন তো রীতিমতো তুখর। এমন এমন ছবি আঁকে সাহেবরা পর্যন্ত ভিড়মি খেয়ে যায়। কত বিদেশি ট্যুরিস্ট যে এখান থেকে ছবি কিনে নিয়ে যায়। সহেলি নড়ে চড়ে বসলেন।
আমরাও দু একটা কিনতে পারি। ড্রয়িং রুমে একটাও ভালো পেন্টিং নেই, যদি পছন্দসই কিছু পাওয়া যায়। নো প্রবলেম, এখন তো কুলুতে বিখ্যাত দশেরার মেলা চলছে, ওখান থেকেই বেছে বুঝে নিতে পারবেন। বিখ্যাত কেন বলছো? খুব বড় মেলা নাকি? অতি বৃহৎ। ভারতে যে কটি আন্তর্জাতিক মেলা বসে তার মধ্যে কুলুর দশেরার মেলা অন্যতম। দেখবেন কি এলাহি আয়োজন। সত্যি? কুলুতে পৌঁছে যেন চোখ ধাঁধিয়ে গেল। পাহাড়ে ঘেরা শহরখানা আলোয় আলোয় ঝলমল করছে। বড় রাস্তার গায়ে সমতলে বিশাল এক মাঠ, সেখানেই বসেছে মেলা। গিজগিজ করছে মানুষ, মাইক বাজছে, লোকজনের হৈহল্লায় চতুর্দিক গম গম। রাস্তার একধারে গাড়ি লাগিয়েছে টিঙ্কু। জানালার কাঁচ নামিয়ে পার্থ উল্লাসিত স্বরে বলল, ওয়াও, মেলা তো জমে ক্ষীর। টুপুর চকচকে চোখে বলল, ঝপ করে একবার ঘুরে নিলে হয় না? হুম, এখন কোথাও নয়, আগে হোটেল। পরশু বিকেল থেকে শুধু দৌড় চলছে, খানিকটা জিরিয়ে তবে ঘোরাঘুরি। বলেই সহেলি ঠেলছে অবনীকে। কি গো, এবার থাকার ব্যবস্থাটা করো। অবনী কাচুমাচু মুখে বললেন, আমি এই ভিড়ে কোথায় যাব? পার্থ হেসে বলল, আহা থাক থাক, অবনীদাকে রেহাই দিন, আমিই দেখছি। পরাগ লাফিয়ে পার্থ রাস্তায় তাকাচ্ছে এদিক ওদিক। মিতিন গলা বাড়িয়ে বলল, মেলার মাঠটার নাম ঢালপুর ময়দান, এটাই কুলুর সেন্ট্রাল প্লেস। কাছেই গভর্নমেন্টের ট্যুরিস্ট সেন্টার পাবে, আগে সেখানে গিয়ে খোঁজ নাও। হনহনিয়ে এগোলো পার্থ। এদিকে বুমবুমের ঘুম ভেঙেছে। জেগেই তিনি একের পর এক বায়না জুড়েছেন, চিপস, চাই, কোল্ড ড্রিঙ্কস খাবে। অদূরে মেলায় অতিকায় নাগরদোলা দৃশ্যমান। এক্ষুনি তাতে চড়বে বলে রীতিমতো ঘ্যান ঘ্যান শুরু করে দিল। মিতিন তাকে ধমকে ধামকে থামাচ্ছিল। পার্থ ফিরে এসেছে, হাত উল্টে বলল, নো চান্স, সরকারি সমস্ত লজ ভর্তি। তাহলে কি হবে? ঘাবড়াচ্ছেন কেন? ঢালপুর ময়দানের আশেপাশে অসংখ্য হোটেল, একটা না একটাতে ঢুকে যাব। আপনারা গাড়িতে বসুন, আমি আধ ঘন্টার মধ্যে জায়গাটা ফিট করে ফেলছি। মিতিন জিজ্ঞাসা করল, আমি যাব? নো নিড, পার্থ মুখার্জি এই কেসে একাই কাফি। মেশো চলে যাবার পর টুপুর নেমে পড়ল গাড়ি থেকে। নেমেছে বুমবুমকে নিয়ে মিতিনও। দোকান থেকে মিতিন চা এনে দিল দিদি জামাইবাবুকে। টুপুরা বুমবুমকে চিপসের প্যাকেট। টিঙ্কুকেও চা খেতে ডাকলো মিতিন। গেলার সাথে গল্প জুড়েছে দুজনে। টুপুরের অল্প অল্প শীত করছিল, গায়ে কার্ডিগান চাপানো তবুও। হাত দুটো সামনে জড়ো করে টুপুর দেখছিল মেলাটাকে। স্থানীয় মানুষদের গায়ে কি রং বেরঙের পোশাক, ছেলেদের মাথায় রঙিন টুপি, মেয়েরা সেজেছে রূপোর গয়নায়। ওই টুপিগুলো নিশ্চয়ই কুলু টুপি। দেশি বিদেশি পর্যটকেরাও টুপি পরে ঘুরছে। মেলায় এসে ছেলে মানুষ বনে গেছে বড়রাও, অনেকেই ভেপু বাজাচ্ছেন, এমনকি সাহেব মেমরাও। বিচিত্র বাজনা বাজাতে বাজাতে একদল পাহাড়ি মেয়ে পুরুষ পাক খাচ্ছে মেলাটাকে। কেউ কেউ নাচ জুড়েছে, সবাই মিলে গানও গাইছে কি একটা। কচি কাচাদের উল্লাসের অন্ত নেই, তারাও চলেছে পিছু পিছু। জনস্রোতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কতক্ষণ যে কেটে গেছে কে জানে। হঠাৎই হন্তদন্ত পায়ে পার্থর আবির্ভাব। গোমরা মুখে বলল, ব্যাড নিউজ, ভেরি ব্যাড নিউজ। কোথাও ঠাঁই নেই, সব কটা হোটেল উপচে পড়ছে। সমাচার শুনে সহেলির মুখ পাংশু। কাদো কাদো গলায় বলল, আমি এইটাই ভয় পাচ্ছিলাম। ট্রেনে কতবার বললাম হোটেল বুকিং না করে বেরোনোটা মোটেই উচিত হয়নি। প্যানিক করিস না তো দিদি, পার্থ রেলেম বোঝাই গেল, এবার আমি একটু চেষ্টা করি। মিতিন গাড়ির দরজা খুলে ধরল। এসো এসো, উঠে পড়ো সকলে, জলদি জলদি। পার্থ অবাক মুখে বলল, কোথায় যাবে? কোয়েশ্চেন পরে, চটপট বসো তো সিটে। ফের চলা শুরু।
মাঠ ছাড়িয়ে শাঁসা আরও অনেকটা গিয়ে বায়ে ঘুরল গাড়ি। খাড়াই বেয়ে উঠছে ধীরে ধীরে। এদিকটা তেমন আলো টালো নেই, বেশ অন্ধকার অন্ধকার। সরু পথের দুধারে ঘরবাড়ি আছে বটে, তবে লোকজন দেখা যায় না বিশেষ। এক আধজন যাও চোখে পড়ল, তাও সাদা চামড়া, চড়াই বেয়ে উঠছে হেঁটে হেঁটে। টুপুর চোখ কুচকে জিজ্ঞাসা করল, এদিকেও হোটেল আছে নাকি এত নির্জনে? মিতিনের নির্বিকার জবাব, মনে হয় না। পার্থ অসহিষ্ণু স্বরে বলল, তাহলে আমরা চলছি কোথায়? প্রাইভেট কটেজে। মানে? এখানকার অনেক স্থানীয় মানুষ স্টুডিজদের ঘর ভাড়া দেয়। আমাদের টিঙ্কু সিং এরকম 3-4টে কটেজের সন্ধান জানে। তাই নাকি? ইয়েস, এতক্ষণ তো টিঙ্কুর কাছ থেকে এসবই জানছিলাম, এখন দেখি কপাল ঠুকে। প্রথম বাড়িটায় বিফল মনোরথ হতে হলো, দ্বিতীয়টাতেও। অবশেষে তৃতীয় একটা কাঠের বাড়ির দোতলায় দুখানা ঘর মিলেছে। নিচে সপরিবারে বাড়িওয়ালার বাস। খাবার দাবার তারাই বানিয়ে দেবে, তবে দর অতি চড়া। অবনী বললেন, রাতটুকু এখানেই ঘাঁটি গাড়া যাক, সকালে অন্য কিছু ভাবা যেতে পারে। পার্থ মিতিনেরও তাই মত। একমাত্র সহেলি যা একটু খুঁতখুত করছেন, মেলাটা এখান থেকে অনেকটা দূর হয়ে যাবে কি না। অবশ্য শেষমেশ মেনেও নিলেন। এই কটেজ ছাড়া এখন আর গতি কি। বাড়িওয়ালার নাম বিভব শর্মা, বয়স 45 বছর, কথাবার্তায় সজ্জন। নিজে দোতলায় উঠে খুলে দিলেন ঘর দুটো। পার্থ আর টিঙ্কু মালপত্র নামালো গাড়ির ছাদ থেকে। সকলে মিলে ধরাধরি করে তুলল ওপরে। সুটকেস টুটকেস ঘরে ঢুকিয়ে দিয়ে পার্থ হাত পা ছড়িয়ে বসেছে সোফায়। অলস মেজাজে বলল, এখন একটু কফি পেলে দারুণ হতো। মিতিন বলল, যা তো টুপুর, নিচে গিয়ে বলে আয়। টুপুর উঠতে গিয়েও থমকেছে। নিচ থেকে একটা গলার আওয়াজ আসছে না? কে যেন গাঁ গাঁ করে চেঁচাচ্ছে। বিভব শর্মা কি যেন বলছেন অনুচ্চ স্বরে। পরক্ষণে চিৎকার আরও বেড়ে গেল। টুপুর সভয়ে বলল, ঝগড়া বেঁধেছে নাকি? তাই তো মনে হচ্ছে। মিতিনের ভুরুতে হালকা ভাঁজ। চল তো দেখি। মিতিনের পিছন পিছন একতলায় নেমে আরও কুকড়ে গেল টুপুর। একটা রোগা ঠ্যাঙা মতো লোক চড়াও হয়েছেন বিভব শর্মার ঘরে। বয়স বছর 50, টিকলো নাক, বাবরি চুল, পরনে চুস্ত পাঞ্জাবি, গায়ে কুলু শাল। সভ্যভব্য চেহারার মানুষটা আঙ্গুল তুলে শাসাচ্ছে বিভবকে। নরম গলায় তাকে শান্ত করার চেষ্টা করে চলেছে বিভব শর্মা। কিছুই শুনলেন না ভদ্রলোক। হঠাৎ দুধ দাঁড়িয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। মাথা নামিয়ে বসে আছেন বিভব শর্মা। হলোটা কি? কটেজের দুখানা ঘরই ভাড়ার সঙ্গে মানানসই। ফায়ারপ্লেস, ইংলিশ খাট দিয়ে সাজানো দিব্যি আরামদায়ক কামরা। দরজা জানালায় লম্বা লম্বা পর্দা, মেঝে মোটা কার্পেট, এক সেট সোফা, কারুকাজ করা সেন্টার টেবিল, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, টিভি, শাওয়ার গিজার, কমোড বসানো ঝকঝকে বাথরুম, সবই মজুদ। এমনকি লেখাপড়া করার জন্য চেয়ার টেবিলও। সেখানেই শোভা পাচ্ছে কম্পিউটার। বিদেশি পর্যটকদের মন কাড়ার জন্যই বুঝি এত সব বন্দোবস্ত। দেওয়ালে খান দুয়েক পেন্টিংও ঝুলছে। পাহাড়ের দৃশ্য, পাহাড়ি মানুষের মুখ, বিপাশা নদী। আকার মান নেহাত মন্দ নয়, তাকিয়ে থাকতে বেশ লাগে। সারাদিন পর এমন একটা আস্তানা পেয়ে সকলেরই শরীর বেশ ছেড়ে গিয়েছে। কেউ আর বেরোনোর নামটি করছে না। উষ্ণ উষ্ণ জলে হাত মুখ ধুয়ে যে যার মতো তরতাজা হয়ে নিল খানিকটা। এখন সকলে মিলে জড়ো হয়েছে এক ঘরে। কফি আর গরম গরম চিকেন পাকোড়াও হাজির। হাত মুখ দুইই চলছে সমান তালে। বসেছে গল্পের আসর। নিচের ঘটনাটা নিয়েই আলোচনা হচ্ছিল। যে ভদ্রলোক এসে চেঁচামেচি করছিলেন তিনি নাকি একজন স্থানীয় শিল্পী, নাম বৈজনাথ রায়। এই কটেজেই নাকি দুজন লোক উঠে এসেছিল, তারাই নাকি 3খানা ছবি আঁকতে দিয়েছিল বৈজনাথকে। আজ সকালে বৈজনাথের বাড়ি থেকে ছবি 3টে নিয়েও এসেছিল লোকগুলো।
তখন নাকি বলেছিল সন্ধেবেলা কটেজে এসে টাকা নিয়ে যেতে। এখন বৈজনাথ এসে দেখছেন চিড়িয়া উধাও। মাঝখান থেকে বেচারার করকরে 40,000 টাকা চোট। এর পরেও বৈজনাথ ক্ষিপ্ত না হয়ে পারেন? অবনী ভারী মনোযোগ দিয়ে শুনছিলেন। ক্ষুব্ধ স্বরে বললেন, ছি ছি, শিল্পীকে কেউ এভাবে ঠকায়? লোকগুলো মহাপাজিত। সহেলি বললেন, ওরকম বদমাইশ ট্যুরিস্ট আসেও তাহলে? ট্যুরিস্টদের মধ্যে সব ধরনেরই চিজ থাকে। পার্থ টুপুরের দিকে ফিরল। লোকগুলো এদেশি না ফরেনার? খাঁটি ভারতীয়। মিস্টার শর্মা তো বললেন দুজনেই নাকি মুম্বাইওয়ালা, পরিচয় দিয়েছিলেন বিজনেসম্যান। চিটিংবাজির কারবার করে বোধ হয়। তা হোটেলে না উঠে এখানে আড্ডা গেড়েছিল যে বড়। কে জানে, হয়তো আমাদের মতোই জায়গা না পেয়ে। কবে এসেছিল? 12 দিন নাকি ছিল এখানে। মানে পুজোর আগে থেকে? স্ট্রেঞ্জ, তখন তো মেলাও শুরু হয়নি। 12 দিন ধরে টাউনের কোনো হোটেল না পাওয়াটা কেমন কেমন লাগছে। পার্থ মিতিনের দিকে তাকিয়ে ভুরু নাচালো। কি গো, তোমার ইনটিউশন কি বলে? ওদের হয়তো এরকম জায়গায় পছন্দ। মিতিন হাত উল্টোলো। অনেকেই তো ভিড়ভাট্টা পছন্দ করে না, বেড়াতে এসে নির্জনতা খোঁজে। মিটার তো এখানেও কম ওঠেনি, শুধু রুম চার্জই দিয়েছে প্রায় 1,00,000 দিয়েছে, তাদের খেয়াল। তুমি কি এর মধ্যে কোনো রহস্যের গন্ধ পাচ্ছ না? মিতিন হেসে ফেলল। তুমি কি আমাকে খোঁচাচ্ছ? না, জাস্ট তোমার ডিডাকশনটা বুঝতে চাইছি। সরি, একটা মাত্র সমীকরণ থেকে XYZ এর সম্পর্কে ধারণা করা সম্ভব নয়। টুপুর বলল, আমার কিন্তু মনটা খচখচ করছে মিতিন মাসি। যারা লাখ টাকা শুধু ঘর ভাড়ায় দেয়, তারা বৈজনাথ রায়ের মাত্র 40,000 টাকা মেরে দেবে কেন? এই প্রশ্নটাই দম আছে। মিতিন কফিতে শেষ চুমুক দিল। তবে কি জানিস, মানুষ বড় আজব জীব রে। কোটি কোটি টাকা যার রোজগার, অথচ সেও হয়তো কাজ করিয়ে লোককে পয়সা দেয় না। হায়দ্রাবাদের নিজামের কথাই ভাব, লাখ লাখ টাকা খরচ করে পার্টি দিতেন, কিন্তু অনুষ্ঠানের শেষে এঁটো খাবার ফেলে দেওয়ারও জো ছিল না। তার কর্মচারীদেরই ওসব গিলতে হতো। অথচ তিনি তখন পৃথিবীর 1 নম্বর বড়লোক। গ্যারেজে তার লাইন দিয়ে রোলস রয়েস। বুঝেছি, তুমি ব্যাপারটাকে আমল দিচ্ছ না। পার্থকেই কিঞ্চিত হতাশ দেখালো। পরক্ষণে সামান্য উজ্জীবিত স্বরে বলল, আর একটা স্ট্রাইকিং পয়েন্ট আছে কিন্তু। তোমরাই বললে বৈজনাথ রায় 20,000 টাকা অ্যাডভান্স নিয়েছিলেন, পাওনা আরও 40, অর্থাৎ 3টে ছবির জন্য মোট 60,000। লোকাল একজন আর্টিস্টের পক্ষে দামটা একটু বেশি ঠেকে না? আমার মনে হয় না। কেন জানতে পারি? কারণ বৈজনাথজির পেন্টিংয়ের হাত যথেষ্ট ভালো। ওই রকম একটা অ্যামাউন্ট উনি দাবি করতেই পারেন। বৈজনাথজি কেমন আঁকেন তুমি জানলে কি করে? দেওয়ালের ছবিগুলো দেখে। এগুলো বৈজনাথজির আঁকা নাকি? ইয়েস স্যার, শুধু কান নয়, চোখ দুটোও খোলা রাখো। ছবির কোনায় বৈজনাথ রায়ের দস্তখত আছে মশাই। পার্থ ফ্যালফ্যাল তাকাচ্ছে, টুপুরো হাঁ। ইস, মিতিন মাসির পর্যবেক্ষণটা যে কেন এখনো টুপুর আয়ত্ত করতে পারল না। চিকেন পকোড়া শেষ। সহেলি একটা হাই তুলে বললেন, তোমাদের রহস্য খোঁজাত এবার থামাও, একটু কাজের কথা হোক। পার্থ জিজ্ঞাসা করল, যেমন? এখানে যাব ওখানে যাব বললেই তো হবে না। আমাদের এক্স্যাক্ট ট্যুর প্ল্যানটা কি? কালকের দিনটা আমরা কুলুতেই থাকছি। লোকাল যা যা দ্রষ্টব্য আছে তা তো দেখবই। খানতিনিক মন্দির আছে, তার মধ্যে বিজলেশ্বর মহাদেব টেম্পল তো যথেষ্ট ফেমাস। বিপাশার পাড়েও ঘুরবো। তারপর বিকেল থেকে মেলা। আপনিও প্রাণ খুলে শপিং করতে পারবেন। আমি কিন্তু জয়েন্ট হুইলে চড়বই। বুমবুম প্রায় লাফিয়ে উঠেছে। আর আমার একটা লাল সবুজ টুপিও চাই। হবে হবে, হাত তুলে ছেলেকে আশ্বাস দিল পার্থ। ফের সহেলিকে বলল, তারপর ধরুন পরশু সকালে আমরা বেরিয়ে যাচ্ছি স্ট্রেট টু মানালি। সেখানে 3 নাইট হল্ট। একদিন তো রোটাং পাস যেতে আসতেই কেটে যাবে। একদিন চুটিয়ে মানালি সফর। হিড়িম্বার মন্দির, বশিষ্ঠ আশ্রম,
গোল্ডেন আপেলের বাগান, টিবেটিয়ান মনেস্ট্রি। পার্থ একটু সময় নিয়ে বলল, এরপর যে প্ল্যানটা আছে, আমরা দুভাবে বাকি ট্যুরটা সারতে পারি। রোটাং পেরিয়ে যেতে পারি কেলং, লাহোল স্পিতির একমাত্র শহর। রুটটা একটু টাফ, তবে জায়গাটা নাকি দারুণ। ন্যাড়া পাহাড়ের মধ্যিখানে ভ্যালি অফ গ্লেসিয়ার, মানে বুঝেছেন তো, হাতের নাগালে বরফ। তাছাড়া চন্দ্রভাগার ভাগা নদীটাকে ওখানে পেয়ে যাবেন। কেলংয়ের নাম আরও একটা কারণে করা যায়, মিতিন বলে উঠল। কলকাতায় লর্ড হান্ডিজকে বোমা ছোড়ার অপরাধে বিপ্লবী রাসবিহারী বসু ধরা পড়েছিলেন ওই কেলংয়ে। কি রে, কাছে নাক ঠেকিয়ে কি দেখছিস? টুপুর চমকে তাকালো। হেসে টুপুর বলল, সামনের পাহাড়টাকে গো, কি দুর্দান্ত লাগছে। কুলু ভ্যালির এটাই তো বিশেষত্ব, যেদিকে তাকাবি সেই দিকটাই বিউটিফুল। কোন কোন হিমালয় রেঞ্জ কুলু ভ্যালিকে ঘিরে রেখেছে ভাব। উত্তরে পীর পাঞ্জাল, পূবে পার্বতী, পশ্চিমে বড়াভাঙ্গাল আর দক্ষিণে ধৌলধার। এদের মাঝখানে কুলু কার্পেটের মতো ছড়িয়ে আছে। একসময় এটা ছিল সেন্ট্রাল এশিয়ার গেটওয়ে। কুলু, মানালি, রোটাং, কেলং পেরিয়ে লাদাখ হয়ে ব্যবসায়ীর দল যাতায়াত করত নিয়মিত। এই পথের নাম ছিল গ্রেট ইন্ডিয়ান সিল্ক রুট। এখন আর রাস্তাটা নেই, ব্যবহার হয় না। আজকাল তো প্লেনেই লোকে যাতায়াত করে। খামোখা এত দুর্গম পথ কেন পাড়ি দেবে? একমাত্র ট্রেকিং যারা করে তারাই এখন। কথার মাঝেই হঠাৎ বুমবুমের উত্তেজিত ডাক, মা তাড়াতাড়ি এসো, দেখে যাও কি পেয়েছি। মিতিন টুপুর দৌড়লো ঘরে, গিয়ে দেখলো বুমবুম কম্পিউটারে বসে, তার হাতে একটা পেন ড্রাইভ। ভুরুকুচকে মিতিন বলল, ওটা কোত্থেকে পেলি? এই তো টেবিলের ড্রয়ারে ছিল। পার্থ একটা ম্যাগাজিন পড়ছিল, উঠে এসেছে। বুমবুমের হাত থেকে পেন ড্রাইভটা নিয়ে দেখলো ঘুরিয়ে ফিরিয়ে, বলল, 8 GB মেমারি, নির্ঘাত আগের লোক দুটো ফেলে গিয়েছে। খুবই সম্ভব, হয়তো তাড়াহুড়ো করে বেরিয়েছে, খেয়াল করেনি। দেখবো নাকি কি আছে এতে? অবনী বই পড়া থামিয়ে পিটপিট তাকাচ্ছিলেন, বললেন, অন্যের প্রাইভেট ডকুমেন্ট দেখা কি শোভন হবে? আমাদের উচিত বিভব শর্মার কাছে ওটা জমা করে দেওয়া। রাখুন তো আপনার উচিত অনুচিত, তারা কোন নীতিটা মেনেছে? যত সব 420। বলতে বলতে বুমবুমকে হটিয়ে চেয়ারে বসলো পার্থ। কম্পিউটার চালু করে পেন ড্রাইভের কর্ড লাগালো জায়গা মতো। উৎসাহী গলায় বলল, দেখা যাক ব্যাটাদের কোনো গোপন তথ্য আবিষ্কার করা যায় কিনা। কম্পিউটার সচল হতেই পেন ড্রাইভখানা লোড করে ফেলল পার্থ। মাউস টিপতেই বিস্ময়, ছবি, সার ছবি। নিছক ফটোগ্রাফ নয়, ক্যামেরাবন্দি এক গুচ্ছ পেন্টিং। সব কটারই বিষয়বস্তু পর্বত, সম্ভবত হিমালয় নিয়ে আঁকা। অনভিজ্ঞ চোখও বলতে পারে কোনো দক্ষ শিল্পীর কাজ। একটি ছবিতেও রং চড়া নয়, নীল, বাদামি, লাল, সবুজ সবই বেশ হালকা হালকা। আলো ছায়ার খেলাও আছে ছবিতে, তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে হয়। অবনী বললেন, এ তো কোনো বড় আর্টিস্টের এক্সিবিশন থেকে তোলা ফটো। মিতিন বিড়বিড় করল, খুব পাওয়ারফুল ডিজিটাল ক্যামেরায়, এবং সব কটা ছবি মনে হয় জল রঙে আঁকা। পার্থ বলল, মোট 37টা আছে, তার মধ্যে 3টেতে ক্রস মার্ক। কেন বলো তো? হ্যাঁ, কেমন অদ্ভুত ঠেকছে। মিতিনকে যেন সামান্য চিন্তিত দেখালো। বৈজনাথ রায়কে 3খানা ছবি আঁকার অর্ডার দিয়েছিল না লোক দুটো? তাই তো, ঠিকই তো। পার্থ ঠকঠক মাথা নাড়ালো। কিন্তু আঁকা ছবি আবার আঁকতে বলবে কেন? কপি করাচ্ছিল? হতে পারে, অবনী বললেন। অনেকে তো ভালো ছবির কপি দিয়েও ঘর সাজায়। তাই কি? মিতিন ঠোঁট টিপল। ব্যাপারটা নিয়ে তো এবার ভাবতে হচ্ছে। মিতিন মাসির এই স্বর ভীষণ চেনা, টুপুরের গায়ে কাঁটা দিয়ে উঠল। নির্ঘাত রহস্যর গন্ধ পেয়েছে মিতিন মাসি।
মাত্র 20-30 ফিট নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা বিপাশা নদী ঝুমঝুম শব্দ বাজিয়ে। এবড়ো খেবড়ো ঢাল বেয়ে সেদিক পানে নামছিল টুপুর, সঙ্গে বুমবুম। মিতিন পার্থ আসছে পিছন পিছন সতর্ক পায়ে। চার মূর্তিরই পোশাকে আজ ভারী মিল। পরনে জিন্স আর জ্যাকেট, পায়ে স্নিকার। সহেলি অবনী ওপরে দাঁড়িয়ে, দুজনেই দেখছেন টুপুর মিতিনের অবতরণ। সহেলি চেঁচিয়ে বললেন, এই সাবধানে সাবধানে, নিচে শুধু পাথর, একটা হোঁচট খেলেই কেলেঙ্কারি ঘটবে। কিচ্ছু হবে না মা, টুপুর গলা তুলে বলল। আরও নেমে একটা বড়সড় প্রস্তরখণ্ডের ওপর ব্যালেন্স করে দাঁড়িয়েছে। ঝুঁকের সন্তর্পণে ছুলো বহতা ধারাকে। পলকে আঙ্গুল সরিয়ে নিয়েছে, হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, উপস, কি ঠান্ডা। পার্থর কাঁধে ক্যামেরা, শাটার টিপছে পটাপট। নদীর গতিপথে ক্যামেরা তাক করে বলল, হবে না, ডাইরেক্ট বরফ গলা জল। রোটাঙের হিমবাহ থেকে রওনা দিয়ে কতটুকুই বা এসেছে। কি স্বচ্ছ গো জলটা, কাচের মতো, তলার নুড়ি পাথর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদী যতক্ষণ পাহাড়ের কোলে ততক্ষণই সে এরকম, নোংরা তো হয় সমতলে গিয়ে। তা বটে, নিজের মনে মাথা দোলালো টুপুর। সত্যি, পাহাড়ে বুঝি কোনো মালিন্যই টিকতে পারে না। নদীর জলে, নদীর পাড়ে কত ছোট বড় পাথর, তারাও যেন চকচক করছে। সূর্য এখন পশ্চিম গগনে, তার নরম রোদ্দুর যেন পালিশ মাখছে পাথরে। জলেও সোনালি আভা ঝিকমিক। সকাল থেকে টুপুর যা দেখছে সবই তো অপরূপ। ঘুম থেকে উঠে যেই না জানালার পর্দা সরালো, অমনি সামনে সবুজ পাহাড়, পায় না দেবদারুতে ছাওয়া। নিচে শ্যামল উপত্যকা, মধ্যিখান দিয়ে বয়ে চলেছে রূপলি আঁকাবাঁকা নদী। তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। তারপর তো জলখাবার খেয়ে 9টা নাগাদ বেরোনো হলো। তখন থেকে ডুবে আছে নিসর্গ শোভায়। মেন রোডে গাড়ি থেকে নেমে 3-4 কিলোমিটার হেঁটে বৈষ্ণোদেবীর মন্দিরে গেল। ওই পথটাও কি সুন্দর, দুপাশে পাহাড়ের গায়ে অজস্র নাম না জানা ফুল, কত যে তাদের রঙের বাহার। বিজলেশ্বরী মন্দিরে যাওয়াটাও বৃথা হয়নি। বিপাশা আর পার্বতী নদী যেখানে মিলেছে, সেই জায়গাটাও যে কি দারুণ লাগে ওপর থেকে। বাড়তে জুটল মন্দিরের গল্পটা। প্রতি বছর নাকি বাজ পড়ে শিবলিঙ্গটি চুরমার হয়ে যায়, আর পুরোহিত নাকি ছাতুর সঙ্গে মাখন মিশিয়ে সেটিকে ফের জুড়ে দেন। ওই রাস্তাটা খানিক গোলমেলে ছিল, সঙ্গে টিঙ্কু সিং থাকায় অবশ্য তেমন অসুবিধা হয়নি। এই গোটা উপত্যকাটাই এমন হাতের তালুর মতো চেনে টিঙ্কু ভাই। সেই টিঙ্কুই এবার হাত নেড়ে নেড়ে ডাকছে টুপুরদের। সহেলি বিকেল বিকেল মেলায় ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। অবনীও বুঝি তাড়াতাড়ি মেলা দেখে কটেজে ফিরতে চান। ওশিয়ানোগ্রাফির বই বোধহয় টানছে তাকে। পার্থটুপুর কারুরই কিন্তু এখন নদী ছেড়ে নড়ার ইচ্ছে নেই। দুপুরে পেট পুড়ে পরোটা কাবাব খেয়েছে, এখন একটু পাথরে বসে রোদ পোহালে ভালোই লাগবে। তবে সহেলি অধৈর্য হলে তো আর উপায় নেই, পায়ে পায়ে সকলকে উপরেই উঠতে হয়। গাড়িতে বসে বুমবুম একটা ছোট্ট পাথর বের করেছে পকেট থেকে। পার্থকে দেখিয়ে বলল, একদম ফিসের মতো দেখতে না? পাথরটা নাড়াচাড়া করে পার্থ নাক চুলকে বলল, জীবাশ্ম হতে পারে। মানে? মাছের ফসিল। টুপুর অবাক গলায় বলল, কুলুতে মাছের ফসিল? থাকতেই পারে, গোটা হিমালয়টাই তো এককালে সমুদ্রের তলায় ছিল। মাত্র কয়েকশো কোটি বছর আগে একটা স্থলভূমি যখন এসে এশিয়ায় জুড়ে যায়, তখনই ধাক্কার চোটে হিমালয় ঠেলে উঠেছে। অতএব সামুদ্রিক মাছের ফসিল পাওয়া হিমালয়ে কোনো আশ্চর্যের ব্যাপার নয়। মিতিন অনেকক্ষণ চুপচাপ ছিল। এতক্ষণে তার গলা বেজেছে। কল্পনাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল বোধ হয়। কেন, হিমালয় তৈরি হওয়ার ইতিহাসটা কি ভুল? না, তবে মাছের ফসিল টসিল কুলুর মতো জায়গায় মিলবে না। সেগুলো পাওয়া যেতে পারে আরও অনেক উঁচুতে, বরফের রাজ্যে। পার্থ আমতা আমতা করে বলল, একটা দুটো পিস হয়তো নদী স্রোতে চলে এসেছে, জলে ভাসতে ভাসতে নাকি গড়াতে গড়াতে।
ব্যঙ্গটা শুনে গুম হয়ে গেল পার্থ, আর কথাটি বলছে না। গাড়ি ঢালপুর ময়দানে পৌঁছে গিয়েছে। বেজার মুখে নামলো সিট থেকে। একে একে অন্যরাও। বুমবুম তো তীর বেগে ছুটেছে মেলার পানে। টুপুর ধাওয়া করল তাকে। সকালে অনেকটা হেঁটে কাহিল হয়ে পড়েছিলেন সহেলি, তবে সামনে দেদার দোকানপাট দেখে তার হাঁটু কোমরের ব্যথা উধাও। জলজলে মুখে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন। মেলাখানা সত্যি তারিফ করার মতো। হরেক জিনিস পসরা সাজিয়ে বসেছে পাহাড়ি মানুষেরা। মুখোশ, টুপি, শাল, শাড়ি, সোয়েটার, জ্যাকেট আর গয়না তো আছেই, সঙ্গে হাতে বানানো আরও কত যে সামগ্রী। বেশ কিছু তাঁবু পড়েছে মেলার মাঠে। একটি তো রীতিমতো জমকালো। মাথায় অনেক পতাকা উড়ছে। ওই তাঁবু নাকি কুলুর রাজার। এক জায়গায় সিমেন্টের গ্যালারিতে চলছে নাচাগানা, কোথাও নানান ঠাকুর দেবতার মূর্তি। টুপুর মূর্তিগুলোর সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল বুমবুমের হাত খামছে ধরে। একটা পেতলের প্রতিমা দেখিয়ে পার্থকে জিজ্ঞাসা করল, ওটা কোন ঠাকুর গো মেশো? সম্ভবত মানালির হিড়িম্বা টেম্পেলের দেবী। পার্থর গোমরা জবাব। ঠিক বলছি কিনা তোর মাসির কাছে জেনে নে। নিতিন হেসে ফেলল। না না, ঠিকই বলছে, ওটা হিড়িম্বা মন্দিরের দুর্গা। এখানে আনা হয়েছে কেন? কুলুর দশেরা মেলা, এটাই তো রেওয়াজ। পার্থর জ্ঞানী জ্ঞানী ভাবটা ফিরে এসেছে। চোখ নাচিয়ে বলল, গোটা উপত্যকার নানান গ্রাম থেকে এখানে দেবদেবী আনা হয় দশমীর দিনে। টানা 10 দিন দেবদেবীরা এখানেই থাকেন। দশেরায় রাবণ বধ হয় না? হয়, তবে দশমীতে নয়, মেলার শেষ দিন। স্টাইলটাও আলাদা রকম। রাবণের কোনো পুত্তলিকা পোড়ানো হয় না, তার বদলে রাবণের সিম্বল হিসাবে ঘাসের স্তূপে আগুন ধরানো হয় বিপাশার পাড়ে। আর সেদিন বসে দেবতাদের দরবার। লোকাল লোকজন যে যার পছন্দ মতো দেবতার কাছে মনস্কামনা জানায়। সেদিন নাকি মহা ধুমধাম। পার্থর বক্তৃতায় বাধা পড়ল। বুমবুম টানছে বাবাকে। এক্ষুনি তার নাগরদোলা চাই, ক্যান্ডি ফ্লস চাই, রঙিন টুপি চাই। নিতিন বলল, তুমি যাও বুমবুমকে নিয়ে, আমি আর টুপুর একটু চরকি মারি। কেন, টুপুর জয়েন্ট হুইলে চড়বে না? টুপুরের খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু নিতিন মাসির সঙ্গ ছাড়তেও যে মন চাইছে না। কালকে পেন ড্রাইভখানা দেখার পর থেকে নিতিন মাসি কি ভাবছে, কি করবে বুঝতে হবে তো। সারাদিন মাসির সঙ্গে সেটে না থাকলে যদি কিছু মিস হয়ে যায়। মাথা ঝাঁকিয়ে টুপুর বলল, এখন থাক, পরে না হয়। অ্যাজ ইউ উইশ। বুমবুম পার্থ চলে গেল। অবনী আর সহেলিও কোথায় হারিয়ে গিয়েছেন কে জানে। নিতিনের পাশাপাশি হাঁটছিল টুপুর। এক প্রকাণ্ড চেহারা তিব্বতী কুলুর পোশাক বিক্রি করছে। মেয়েদের হাঁটুজুল উলের জামাগুলো বেশ পাহাড়ি। দাঁড়িয়ে নিরীক্ষণ করছিল টুপুর। হঠাৎ কাঁধে নিতিনের চাপ। টুপুর ঘাড় ফেরালো। কি গো? ওই দেখ। নিতিনের দৃষ্টি অনুসরণ করে টুপুরের চোখ বড় বড়। খানিক তফাতে একটু ফাঁকা মতো জায়গায় এক দাড়িওয়ালা সাহেবকে চেয়ারে বসিয়ে কে তার প্রতিকৃতি আঁকছে। টুপুরের স্বর ঠিকরে উঠল। কালকে সেই বৈজনাথ রায় না? ইয়েস, আয় তো আমার সঙ্গে। আঁকায় ব্যাঘাত না ঘটিয়ে বৈজনাথের ঠিক পেছনটাতে গিয়ে দাঁড়ালো নিতিন। নিঃশব্দে দেখছে শিল্পীর কারিগরি। বৈজনাথও সাহেবের মুখোমুখি একটা টুলে আসেন, হাতে পিচবোর্ডের ওপর সাদা কাগজ। একবার করে চোখ উঠিয়ে দেখছেন সাহেবকে, পরক্ষণে চলছে তার স্কেচ পেন্সিল। এতই মগ্ন নিতিন টুপুরের উপস্থিতি টেরই পাচ্ছেন না তিনি। মিনিট 10 মতো সময় লাগলো সাহেবের পোর্ট্রেট তৈরি। তেমন তাক লাগানো না হলেও সাহেবকে দিব্যি চেনা যায় ছবিতে। সাহেবও বেজায় খুশি। মানি ব্যাগ খুলে ঝটাকসে 2খানা 100 টাকার নোট বাড়িয়ে দিলেন বৈজনাথকে। তারপর করমর্দন সেরে স্কেচখানা নিয়ে হাঁটা লাগিয়েছেন। সাহেব সরে যেতেই নিতিনের স্বর বেজে উঠল, আপ তো বহুত বড়ি আর্টিস্ট হ্যাঁ বৈজনাথ জি। পাজামা পাঞ্জাবির ওপর হাত কাটা কুলু জ্যাকেট পরিহিত বৈজনাথ টাকাটা রাখছিলেন পকেটে। চমকে তাকিয়ে বললেন, আপ লোক?
आप लोगों को कहीं देखा है? हाँ। মিতিন হিন্দিতেই বলল, বিভব শর্মাজির কটেজে গতকাল সন্ধেবেলা আপনি গিয়েছিলেন। সন্দিগ্ধ চোখে মিতিনকে একবার জরিপ করলেন বৈজনাথ, টুপুরকেও। তারপর গুমগুমে গলায় বললেন, হ্যাঁ যেতে হয়েছিল, কিন্তু আপনারা কে? ট্যুরিস্ট, বাঙালি, কলকাতা থেকে আসছি বলে একটুক্ষণ অপেক্ষা করল মিতিন। তারপর নরম স্বরে বলল, কাল শর্মাজির মুখে আপনার ঘটনাটা শুনলাম, খুব খারাপ লেগেছে। আপনার মতো একজন শিল্পীকে এমনভাবে চিট করাটা ভীষণ খারাপ কাজ। বৈজনাথ খুশি হয়েছেন কথাটা শুনে। ঠোঁটে এক চিলতে দার্শনিক হাসি ফুটে উঠল। হাত উল্টে বললেন, কি আর করা, আমাদের নসিবই তো এইরকম, ঠকাটাই তো শিল্পীদের নিয়তি। কিন্তু লোক দুটোর তো শাস্তি পাওয়া উচিত। পুলিশে কমপ্লেন করেছেন? লাভ কি, তারা তো হাওয়া। তাছাড়া আমার তো কোনো লিখিত চুক্তিও নেই। আপনার সঙ্গে ওদের যোগাযোগ হয়েছিল কিভাবে? আমি কাছেই থাকি, শাস্তিনগরে। ওরা নিজেরাই আমার বাড়িতে এসেছিল। কবে? দিন 15 আগে। ওরা আপনার ঠিকানা কি করে? দেখুন ম্যাডাম, আমি এক নগণ্য শিল্পী। বৈজনাথ সামান্য হাসলেন। তবে একেবারে ফেলনা নই। আমার কয়েকটা পেন্টিংয়ের ফটো ইন্টারনেটে আপলোড করা আছে, তাই দেখে কেউ কেউ আমার ছবি কিনতেও চায়। তাদের কথা ভেবেই ইন্টারনেটে নাম ঠিকানা দিয়ে রেখেছি। ও, তার মানে নেট থেকে জোগাড় করেছে। আমি ভাবলাম বিভব শর্মাই হয়তো আপনার কথা। না না, ওরা তো প্রথমে আমার কাছেই এসেছিল, আমি ওদের কটেজের হদিশটা দিই। বলেছিলাম ওখানে আমার কিছু ভালো কাজের স্যাম্পল পাবে, ওগুলো দেখে আমার কাজের দাম ঠিক করুন। কিছু মনে করবেন না, আপনার ছবি মোটামুটি কীরকম দামে বিক্রি হয়? ঠিক নেই, 5,000, 10,000, 15, 20। এখানে তো কেউ আর জল রঙে আঁকে না, তাই আমার ছবির একটা ডিমান্ড আছে। বৈজনাথের কণ্ঠে বেশ গর্বের সুর। পলকে কি যেন ভেবে নিয়ে বললেন, আসুন না, এখানে আমার স্টল আছে, আপনারাও দেখতে পাবেন। দোকানটা পাশেই, খুপড়ি মতো জায়গা। গোটা 10 বাঁধানো পেন্টিং ঝুলছে সেখানে, সবই কুলুর আশেপাশের দৃশ্য। ছবিগুলো চোখ বোলাতে বোলাতে মিতিন জিজ্ঞাসা করল, লোক দুটো আপনাকে কি এই ধরনেরই ছবি আঁকতে বলেছিল? না না, ওরা তো কপি করতে দিয়েছিল ম্যাডাম। কপি? মিতিন চোখ কুঁচকেছে। কার ছবি? রোয়েরিক সাহেবের। কুলুর কাছে যার আর্ট গ্যালারি ছিল? এখনও আছে নগরে। তারই কয়েকটা পেন্টিং আমায় দেখালো কম্পিউটারে, বলল ওর মধ্যে থেকে 3খানা আমায় বানিয়ে দিতে হবে। আপনি রাজি হয়ে গেলেন? প্রথমটায় আপত্তি করেছিলাম, কারো ছবি নকল করা তো আমার পেশা নয়, আমি করিও না। রোয়েরিক সাহেবের মতো ফেমাস পেন্টারের ছবি হলেও না। কিন্তু ওরা এমনভাবে ধরলো, প্রায় জোর করে 20,000 টাকা হাতে গুঁজে দিল, বলল আরও 40,000 টাকা দেবে। বৈজনাথ ফোঁস করে একটা শ্বাস ফেললেন। আমারই কসুর, ছবি ডেলিভারির সময় পুরো টাকা বুঝে নেওয়া উচিত ছিল। বৈজনাথের বিরস মুখখানা দেখে খারাপ লাগছিল টুপুরের। অনুচ্চস্বরে মিতিনকে বলল, মা তো ছবি ছবি করছিল, এখান থেকে একটা কিনে ফেলবে নাকি? মিতিন পলক ভাবল কি যেন, তারপর বলল, থাক, পরে দেখা যাবে। কিন্তু কালই তো সকালে আমরা মানালি চলে যাচ্ছি। আবার আসতেও তো পারি। কেন? বারে এই পথ দিয়েই তো ফেরা, মেলা তো তখনও চলবে। তাছাড়া আমার 6th সেন্স বলছে। কি? কিছু না, চল, তোর মা বাবা কোথায় গেল খুঁজি, দেখি গিয়ে কি কেনাকাটা হলো। টুপুর টের পাচ্ছিল মিতিন মাসি কি যেন একটা চেপে গেল। মনে মনে একটু অভিমানী হলো টুপুরের। কেন যে মিতিন মাসি ঝেড়ে কাশে না।
শেষ করলাম শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভের প্রথম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে আমি চলে আসব আগামীকাল ঠিক দুপুর 3টের সময়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।